বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান। তারেক রহমানের শিক্ষা জীবনের শুরুতে বিএএফ শাহীন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন। এরপর রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। পরবর্তীকালে তিনি বস্ত্র শিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001 সালের নির্বাচনে তারেক রহমান বেগম জিয়ার প্রচারণার কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূলত সংগঠন সহ সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংগঠক মতবিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মাঠ পর্যায়ে নেতৃবৃন্দের বক্তব্য ও মতামত গ্রহণ করেন। মূলত এই গণসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিত থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসাবে পরিচিত লাভ করেন। 2002 সালে 35 বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং সংসদের তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দে এই সিদ্ধান্তকে স্বজনপ্রীতি বলে চিহ্নিত করে এই সিদ্ধান্তের নিন্দা জানায়। আওয়ামী লীগ বিভিন্ন সময় তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ তারেক রহমানের কার্যালয় ঢাকার বনানীস্থ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল যে তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে এবং তার বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আনা হয়। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে 21শে আগস্ট গ্রেনেড হামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে এবং এই মামলার এফবিআই কর্মকর্তা ল্যাফরি পেভিট বাংলাদেশ এসে সাক্ষ্য দেন। 2008 সালের 3 নভেম্বর সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্সে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের গোপন তারবার্তা ফাঁস করে। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বিশ্বাস করে গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী মার্কিন জাতীয় স্বার্থের উপর একটি বিরূপ প্রভাব ফেলেছে। হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং বিষয়টি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত কেলেঙ্কারি হিসেবে পরিচিত। তারেক রহমান এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। হাওয়া ভবন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে একটি প্রচলিত নাম, যা বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতির সাথে গভীরভাবে জড়িত বলে অভিযোগ করা হয়।
অভিযোগ রয়েছে যে তারেক রহমান ও তার সহযোগীরা হাওয়া ভবনের মাধ্যমে বিভিন্ন ব্যবসা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন। 2007 সালের এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরু করেন এবং যুক্তরাষ্ট্রে FBI, সিঙ্গাপুরের আদালতে ও তার বিরুদ্ধে তদন্ত মামলা করা হয়। 2007 সালে বাংলাদেশের সরকার ঘুষ গ্রহণ, অর্থ পাচারের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন এবং আন্তর্জাতিক মানি লন্ডারিংয়ের প্রমাণ উঠে আসে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI ও সিঙ্গাপুরের আদালতেও তার বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য প্রমাণ পাওয়া যায়। তদন্তে তার বিরুদ্ধে প্রায় $20 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ ওঠে। 2010 সালে বাংলাদেশে অর্থ পাচার ও ঘুষের অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে হাওয়া ভবনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ এবং সেই অর্থ বিদেশে পাচার করা। বর্তমানে তারেক রহমান যুক্তরাজ্যে আছেন। এর মধ্যে তারেক রহমানকে আন্তর্জাতিকভাবে অর্থ পাচার ও দুর্নীতির জন্য অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে নজরদারিতে রয়েছে। এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেখানে তারা অভিযোগ করেছে যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে। অন্যদিকে ক্ষমতাসীন দল এই মামলাকে দুর্নীতি বিরোধী পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে। তারেক রহমান ও তার স্ত্রী ঘোষিত আয়ের বাইরেও 4,80,00,000 টাকা বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে এমন অভিযোগে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক ও তার স্ত্রী জোবাইদা রহমান ও জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটি করেছিল। 2009 সালের 31শে মার্চ তদন্ত কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। তবে পরে জোবাইদার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয়। আদালত মামলার অভিযোগকারী সহ বাদীপক্ষের 42 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। মামলায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং 3 কোটি টাকা জরিমানা এবং তার স্ত্রী জোবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড, 35 লাখ টাকার জরিমানার রায় দিয়েছে ঢাকার একটি আদালত। একই সঙ্গে তারেকের প্রায় 3.25 কোটি টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। 2024 সালের অক্টোবর মাসে অজ্ঞাত আয়ভিত্তিক সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের সাজা আত্মসমর্পণ ও আপিলের শর্তে 1 বছরের জন্য স্থগিত করে ইউনিট সরকারের অন্তর্বর্তীকালীন সরকার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা একটি বহুল আলোচিত এবং বিতর্কিত মামলা, যা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয়। 2008 সালে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাটি দায়ের করে। অভিযোগ ছিল 2004 সালে প্রায় 2.25 কোটি টাকার একটি বিদেশি অনুদান জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দেওয়া হলেও তা ট্রাস্টের কাজে ব্যয় না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম উল্লেখ করা হয়, যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা বিদেশি অনুদানের টাকা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন। যদিও খালেদা জিয়া এই মামলায় সরাসরি অভিযুক্ত হন, তারেক রহমানের নাম মামলায় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং তার রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচিত হয়। মামলার বিচার কার্যকর শুরু হয় 2011 সালে। তদন্ত ও বিচারিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালতে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় এবং তারেক রহমান সহ অন্যান্য অভিযুক্তদের 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয় এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। খালেদা জিয়া তার সাজা স্থগিত করার জন্য উচ্চ আদালতে আপিল করেন এবং কিছু সময়ের জন্য জামিন মুক্ত থাকে। তারেক রহমান যদিও যুক্তরাজ্যের নির্বাসনে ছিলেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে দেখা যায়।
এই মামলাকে নিয়ে দেশে বিদেশে অনেক বিতর্ক দেখা যায়। বিএনপি এবং এর সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত বলে দাবি করে, যেখানে আওয়ামী লীগ এটিকে একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ বলে উল্লেখ করে। মামলার রায়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এবং আইন বিশেষজ্ঞদের মতবিরোধ দেখা যায়। 2004 সালের 21 আগস্ট ঢাকা আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় 24 জন নিহত এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় 300 লোক আহত হয়। 22 আগস্ট মতিঝিল থানার উপপরিদর্শক এসআই ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। তারেক রহমানকে এই মামলায় আসামি করা হয়নি। তৎকালীন বিএনপি সরকারের অধীনে তদন্ত ধীর এবং বিভ্রান্তিকর এবং হামলার প্রকৃত ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টাও হয় বলে অভিযোগ করে আওয়ামী লীগ। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলার পুনঃ তদন্ত শুরু হলে সেখানে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান এবং তৎকালীন বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর নাম আসে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে পুনরায় অধিকতর তদন্ত হয়। ওই তদন্তে তারেক রহমান সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের নাম উঠে আসে। 2011 সালে সংস্ফোরক চার্জশিটে তারেক রহমানকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে মামলার আসামি করা হয়। দীর্ঘ শুনানির পর 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণা করেন। রায়ে তারেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত এবং তারেক রহমানকে হামলার প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। 2004 সালের 28 এপ্রিল চট্টগ্রাম বন্দরে 10টি ট্রাকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়। এই অস্ত্রগুলো ভারতের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্টতার কারণে তারেক রহমান ও অন্যান্য বিএনপি নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ করা হয় যে তারেক রহমান এই অস্ত্র পাচার পরিকল্পনায় জড়িত ছিলেন। তাকে এই অস্ত্রের সঙ্গে জড়িত হওয়ার জন্য অভিযুক্ত করা হয় এবং দাবি করা হয় এই অস্ত্র বিএনপি সরকারের সময় বন্দুকযুদ্ধে ব্যবহারের জন্য সংগৃহীত হয়েছিল। এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের দাবি এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল এই মামলাকে রাজনৈতিক অপরাধের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ হিসেবে তুলে ধরে। 2024 সালের 18 ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এএনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী সহ 4 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রাজনৈতিক দলগুলোর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে 11 জানুয়ারি 2017 নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মঈনউদ্দিন আহমেদ। 2007 সালের 12 জনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। 12 জানুয়ারি উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পর দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা দায়ের করা হয়। 2007 সালের 7 মার্চ একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার ঢাকার ক্যান্টনমেন্ট স্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতির মামলা দায়ের করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয়। গ্রেপ্তারের কিছুদিন পর তারেককে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতির জন্য তার আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত। এই পর্যায়ে আদালত রিমান্ডে নেওয়ার আদেশ শিথিল করে তা কমিয়ে 1 দিনে ধার্য করেন ও জিজ্ঞাসাবাদকারীদের সাবধানতা অবলম্বনের আদেশ দেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ঢাকার শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হস্তান্তর করা হয়।
2017 সালের 25 আগস্ট খবর ছড়িয়ে পড়ে যে তারেক রহমান তার হাসপাতাল কক্ষে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন। এতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 2008 সালের আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। 1994 সালের 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে জোবাইদা রহমানের বিয়ে হয়। জোবাইদা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। তারেক ও জোবাইদা দম্পতির এক কন্যা সন্তান রয়েছে, যার নাম জাইমা রহমান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আগামীতে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।